ব্লেন্ডারে সাবুদানা আর লঙ্কা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা ইউনিক রেসিপি নিয়ে। আপনারা হয়তো এই রেসিপিটা আগে কোনোদিনও বানাননি। তো রেসিপিটা শুরু করার আগেই বলে দিচ্ছি, এখানে আমি বড় দানার যে সাবুটা হয় সেই সাবুটা নিয়েছি এবং এখানে এই সাবুটা 250 মতো রয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবারে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইটা একটু খুব ভালো করে গরম হয়ে গেলে যে সাবুদানাটা আমি রেখেছিলাম সেই সাবুদানাটা এখন ওই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর প্রথমে এই শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে এই সাবুদানাটাকে একটু ভেজে নেব। আর যে শুকনো লঙ্কাগুলো নিয়েছি তাদের মাঝখানে একটু কাট লাগিয়ে দিলাম, তাহলে এই লঙ্কাগুলো ফেটে যাবে না, নচেত কিন্তু ফেটে গায়ে পড়তে পারে। তার জন্য একটু নখের সাহায্যে আমি একটু কেটে দিয়েছি। এবারে লঙ্কা আর সাবুদানাটাকে এই শুকনো কড়ার মধ্যে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিতে হবে। সাবুদানাটা ভাজা হওয়ার সাথে সাথে এতটা সাদা ভাব থাকবে না, এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে মতো ভাব আসবে। একটু হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে এই সাবুদানাগুলোকে ভেজে নেবেন। আর সাবুদানাগুলো যখন এইভাবে একটু ফটফট করে ফাটতে শুরু করবে আর গায়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন জানবে এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন দেখুন সাবুদানার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, সাবুদানাটা একটু লালচে ভাব হয়েছে। এবারে আমি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে এই যে সাবুদানাটা আমি ভেজে নিয়েছিলাম এটাকে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটাকে এখন হাতের সাহায্যে মিলে দিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। সাবুদানাটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। তো এই পর্যায়ে দেখুন 10 মিনিট পর ফিরে আসছি, সাবুদানাটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আর হাতের সাহায্যে একটু দেখে নিলাম ঠান্ডা হয়েছে কিনা। এবারে একটা বড় মিক্সির বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই যে সাবুদানাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ একসঙ্গে তো সবগুলো বাটা যাবে না। কারণ এখানে যে মিক্সির বোলটা আমার একটু ছোট, তার জন্য আমি দুবারে এটাকে কিন্তু পেস্ট করে নেব। প্রথমবারে অল্প নিয়েছি আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর সুন্দর করে এইভাবে মিহি করে এই সাবুদানাটাকে পেস্ট করে নিয়েছি, জাস্ট গুঁড়ো করে নিয়েছি। দেখুন এইভাবে একটু কিন্তু দানা দানা থাকবে, সেইভাবেই কিন্তু সাবুদানাটাকে গুঁড়ো করে নিতে হবে। প্রথমে যেটা গুঁড়ো করেছিলাম সেটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি, বাকি যেটা আছে সেটাও কিন্তু একই রকমভাবে আমি একটু গুঁড়ো করে নেব। একদম কোনো রকম জল দেবেন না, এইভাবে শুকনো গুঁড়ো করে নিতে হবে। তো এখানে দেখুন সাবুদানাটা শুকনোভাবে আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা সাইডে এখন সরিয়ে রেখে দেবো। আর আগে থেকেই আমি এখানে দেখুন মিডিয়াম সাইজের আলু 4টে আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এইভাবে আলুটাকে গ্রেট করে নিচ্ছি, যাতে আলুর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। আলুটা যাতে সম্পূর্ণভাবে ম্যাশ করা হয়ে যায়, তার জন্য এইভাবে গ্রেটারের সাহায্যে আপনারা গ্রেট করে নেবেন। হাতে মাখলে হয়তো কোনো সময় আলুটা দলা পেকে থাকতে চায়, তার জন্যই কিন্তু এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো এখানে দেখুন আমি যে 4টে আলু নিয়েছিলাম 4টে আলুই একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। রেসিপিটা একদম ইউনিক, একবার হলেও আপনারা ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে দেখুন 4টে আলু আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে এই যে গ্রেট করা সেদ্ধ আলুটা এখন আমি সাবুদানার মধ্যে নিয়ে নিলাম। সাবুদানার গুঁড়োর মধ্যে এইভাবে সেদ্ধ আলুটা নিয়েছি, আর এখানে দেখুন একটু আদা পেস্ট নিয়েছি, আদাটাকে আগে থেকেই বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটাও দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কোনো উপবাসের দিনেও আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। এর মধ্যে যে সমস্ত গুঁড়ো মশলা দিচ্ছি তার মধ্যে একটু ধনিয়া গুঁড়োটা দিচ্ছি, যেটা বেশি করেই দিতে হবে। আর এখানে গরম মশলা দিচ্ছি 1/2 চামচ মতো, এটা খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। আর এখন দেখুন বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতার কুচো এখানে দিয়ে দিচ্ছি। ধনেপাতার কুচো না থাকলে আপনারা এখানে কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। তো এখানে সব কিছু উপকরণ এখন দিয়ে দিয়েছি, আর হাতের সাহায্যে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু সাবুদানার গুঁড়োটা একদম শুকনো, এটা কিন্তু মাখতে মাখতে দেখবেন অনেকটাই একদম শুকনো হয়ে যাবে, তখন কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে। তবে আগে থেকেই কিন্তু একদম জল দেবেন না। এভাবে সেদ্ধ আলুটা দিয়ে সব কিছু উপকরণকে আগে ভালো করে এইভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে। আমি যেভাবে করছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ সবটা হয়তো বলে বোঝাতে পারি না আপনাদেরকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করছি। এবারে আমি একটা গ্লাসের মধ্যে অল্প জল নিয়েছি, আর অল্প অল্প করে কিন্তু দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নেব। একসঙ্গে বেশি জল দিতে যাবেন না। আর সাবুদানাটা যেহেতু একদম শুকনো, সাবুদানা কিন্তু জল টেনে নেয়, তার জন্যেই অল্প অল্প করে জল দেবেন। প্রয়োজন মতো আপনারা যেমন মাখবেন তখন কিন্তু বুঝতে পারবেন। আর এখানে আমি 250 মতো সাবুদানা নিয়েছি। আর আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। যদি সাবুদানাটা কম করেন তাহলে আলুর পরিমাণটাও একটু কমিয়ে দেবেন, আর যদি সাবুদানাটা বাড়িয়ে নেন তাহলে
এই যে সেদ্ধ আলুর পরিমাণটাকে একটু বাড়িয়ে নেবেন, আর অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে সাবুদানাটাকে মেখে নিচ্ছি। ঠিক আমি যেভাবে মাখছি আপনারাও মেখে নেবেন। আর এখন দেখুন মাখতে মাখতে অনেকটাই শুকনো মনে হচ্ছিল, আমি আবারও একটুখানি জল দিয়েছিলাম, দিয়ে একদম ঠেসে ঠেসে যেভাবে আটা ময়দা মাখে ঠিক সেইভাবেই কিন্তু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। মাখানোটা যত ভালো হবে রেসিপিটা কিন্তু ততটাই পারফেক্টভাবে তৈরি হবে। আর যেহেতু এইভাবে পারফেক্ট ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আর এখন দেখুন এটাকে একদম ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো, কারণ সাবুদানা জল টেনে নেয়, আর জল টেনে নিলে এটাকে কিন্তু আরও একটু শুকনো ড্রাই হয়ে যাবে। দেখছেন এখন কিন্তু একটু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এই যে আমি ডোটা তৈরি করেছি অনেকটাই শুকনো মনে হচ্ছে, তো এভাবে আরও একটু ঠেসে নিলে দেখবেন এটা কিন্তু অনেকটাই নরম হবে। তবে এটা একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে বাইন্ডিংয়ের জন্য ময়দা। তো ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে আমি এখানে ময়দাটাই ব্যবহার করেছি। তো এখানে দেখুন ময়দাটাকে দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। এটা বাইন্ডিংয়ের কাজ করবে, কারণ শুধু সাবুদানা আর আলু দিয়ে তার সঙ্গে যদি একটু না ময়দা অ্যাড করা হয় তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হবে না। আর এখানে দেখুন যেহেতু এই যে ডোটা মাখছিলাম একদম শুকনো হয়ে গিয়েছে, তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। তেলটা দিলে এর মধ্যে একটা সফটনেস আসবে, আর এই ডোটা মাখতেও কিন্তু খুব সুবিধা হবে। আর তেলটা দিয়ে মাখলে কিন্তু আরও ডোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, একদম পারফেক্ট ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। আর তেলটাকে দিয়ে এইভাবে দেখুন মাখতে মাখতে সুন্দর একটা দেখুন পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। আবারও এটাকে আমি খুব ভালো করে একটু ডলে ডলে মেখে নিয়েছি। দেখুন একদম পারফেক্ট ডো রেডি হয়েছে না? এবারে এই ডোটা থেকে আমি একটু বেশ বড় বড় সাইজের একটু লেচি কেটে নিচ্ছি। আমি সাধারণত যেভাবে পরোটা লেচি কাটি তার থেকে একটু ছোট করে কিন্তু এইভাবে লেচিগুলো কাটছি। আপনারা লেচির সাইজটা দেখে বুঝতে পারছেন। খুব যে বড় তা নয়, তবে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আর প্রত্যেকটা লেচি এভাবে কাটার পর হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে নিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দিতে হবে, একদম গোলাকার। পারফেক্টভাবে গোলাকার শেপটা আমি দিয়ে দেবো প্রত্যেকটাই। এখান থেকে যতগুলো লেচি কাটা যায় ঠিক ততগুলোই আমি একই রকমভাবে সাইজ করে গোল করে নেব আর কেটে নেব। তবে একসঙ্গে সবগুলো কিন্তু পাকানো যাবে না। আমি বেশ কতকগুলো পাকিয়ে নিয়ে তারপর আপনাদের কাছে দেখিয়ে দেবো যে এটা দিয়ে আমি কী তৈরি করব। তো এখানে দেখুন আমি 4টে মতো লেচি পাকিয়ে নিলাম, বাকিটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো এই 4টে লেচি আমি প্রথমে দেখুন একটা কাটিং বোর্ড নিয়েছি, আর আপনারা চাইলে বেলুন চাকিতেও করতে পারেন। কাটিং বোর্ডের মধ্যে এইভাবে তেলটা বুলিয়ে নিয়েছি খুব ভালো করে, নাহলে কিন্তু কাটিং বোর্ডের গায়ে জড়িয়ে যেতে পারে। তেলটা দিয়ে সমস্ত কাটিং বোর্ডের গায়ে এইভাবে বুলিয়ে দিয়েছি, যে একটা লেচি আগে থেকে যে আমি পাকিয়ে রেখেছিলাম সেই লেচিটা নিয়ে নিয়েছি, দিয়ে এভাবে কিন্তু বেলে নিচ্ছি। যেহেতু এটা সাবুদানার, আপনারা হয়তো চিন্তা করছেন যে এটা ফেটে যাচ্ছে, ফাটবে, কোনো সমস্যা নেই। এটাকে সুন্দরভাবে সাইজও করে নেব। একটু পাতলা করে প্রথমে বেলে নিতে হবে, তারপর দেখুন এই যে সাইডগুলো ফেটে গিয়েছে, এটাকে একটা সুন্দর শেপ দেব। তার জন্য একটা ছোট্ট বাটি নিয়েছি, সেই বাটি দিয়ে এইভাবে গোল শেপ দিয়ে দিলাম। তাহলে দেখবেন প্রত্যেকটা পুরি কিন্তু একই রকম সাইজের হবে। আর সাইডের যে অংশটা এটা কিন্তু ফেলে দেব না, এটা দিয়ে আমি পরে পুরি বানিয়ে নেব। দেখুন সুন্দরভাবে একটা কিন্তু লুচির মতো বেলা হয়ে গেল। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। যে প্লেটে রাখবেন তাতে অবশ্যই একটু তেল বুলিয়ে নেবেন। আর একই রকমভাবে দেখুন আমি আবারও একটা বেলে নিচ্ছি, তবে সাইডগুলো এইভাবে ফেটে যাবে। একটু হালকা হাতে বেলার চেষ্টা করবেন, বেশি চাপ দেবেন না। হালকা হাতে বেললেই দেখবেন পারফেক্টভাবে বেলা হয়ে যাবে, আর সাইডগুলো এইভাবে ফেটে যাবে, কারণ যেহেতু এটা সাবুদানার। তো ফেটে গেলেও এইভাবে কিন্তু আপনারা একদম গোলাকার শেপ দিয়ে দেবেন। আপনারা চাইলে একটু পুরিগুলো বড় বড় সাইজেরও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ। আমি একটু ছোট করেছি, আপনারা চাইলে একটু বড় বড়ও করতে পারেন। তো এইভাবে দেখুন আমি আবারও একটা বেলে নিয়েছি, দিয়ে সুন্দর বাটি দিয়ে একদম গোল শেপ দিয়ে দিয়েছি। একই রকম সাইজের পুরিগুলো রেডি হয়েছে দেখুন, প্রত্যেকটাই একই রকমভাবে তৈরি হবে। এইভাবে আবারও একটা দেখুন বেলে নিচ্ছি, বেলে নিয়ে সুন্দরভাবে গোল করে নেব, দিয়ে এর সাইডগুলো কেটে নেব। এই একই রকম পদ্ধতিতে আপনাদের বোঝার সুবিধার্থে আমি 3 থেকে 4টে মতো একই রকমভাবে বেলে নিয়েছি। একটু পাতলা করে বেলবেন, তাহলে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। তো দেখুন একই রকমভাবে আমি গোল করে কেটে নিলাম। প্রত্যেকটা পুরি একই রকম সাইজ হবে।
একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি। উপবাস বা ব্রত যেদিন থাকবে সেদিন আপনারা সাবুদানার তো অনেক রকম রেসিপি বানান, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। একই রকমভাবে আমি 4টে মতো বেলে নিয়েছি আর তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর তেলটা খুব ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে আমি যে পুরিগুলো তৈরি করেছিলাম একটা একটা ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাচ্ছি সাবুদানার লুচি। তো সাবুদানার লুচি আপনারা ময়দার লুচি, আটার লুচি, সুজির লুচি অনেক তো খেয়েছেন। একবার এরকম মশলাদার সাবুদানার লুচি খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। উপবাসের দিনে একদম জমে যাবে। দেখুন একদম ফুলকো ফুলকো হয়ে প্রত্যেকটাই ফুলবে। তবে একটা কথা, গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন। সাবুদানার লুচিগুলো ভাজার সময় যদি হাই ফ্লেমে না রাখেন তাহলে কোনো লুচিগুলোই ফুলবে না একদম। তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন, আর হাই ফ্লেমে রেখেই উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন। দেখুন একদম ফুলকো হয়ে কিন্তু ফুলিয়ে যাচ্ছে প্রত্যেকটাই। আমি 4টে মতো বেলেছিলাম আর 4টেই আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। প্রত্যেকটা লুচি যেন একদম ফুলকো ফুলকো হয়ে বলের মতো ফুলছে দেখুন, কারণ গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রেখেছি। এইভাবে অফ ক্যামেরাতে বাকি সবগুলোই ভেজে নেব। আর প্রত্যেকটাই এইভাবেই দেখুন ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। দেখুন এই পুরিটা আমি একটু বড় সাইজে তৈরি করেছি, তার জন্য দেখুন একদম বড় হয়েছে, কারণ আমি একটু বড় সাইজের আজকে পুরিটা বানিয়ে দেখালাম। আপনারা চাইলে এরকম বড় বড়ও করতে পারেন, আর বা আমি যে প্রথমে ছোট ছোট করেছিলাম সেরকমও করতে পারেন। সবটাই আপনাদের পছন্দ। আমি এখানে ছোট আর বড় দুরকম সাইজেরই করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন আমি একটু বড় বড়ও করেছি, আবার কিছু ছোটও করেছি। দেখতে কতটা সুন্দর লাগছে না? সাবুদানার মশলা পুরিগুলো এত সুন্দর দেখুন, একদম ফুলকো। কড়া থেকে নামিয়ে দেওয়ার পরেও কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে, কিন্তু একটু চুপসেও যায়নি বা একদম কমেও যায়নি। একদম ফুলকো ফুলকো হয়ে রয়েছে দেখুন, একদম বলের মতো। দেখতে ভারী সুন্দর লাগছে। একবার হলো আপনারা বাড়ির সদস্যদেরকে এরকম বানিয়ে খাওয়াবেন, একদম খেতে দারুণ লাগে। তো আমি একটা ভেতরে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেটে দিলে ভেতরটা একদম ফুলকো হয়ে থাকবে। তো কার কার আজকে আমার এই সাবুদানার লুচিটা ভালো লাগলো অবশ্যই একদম কমেন্ট করবেন। আর ব্লেন্ডারে সাবুদানা দিয়ে এই অবাক করা রেসিপিটা একবার হলো তৈরি করবেন। তো আজকে আসি, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে আসি, টাটা।